শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তাকে খোকা বলে ডাকা হতো। সেই খোকায় যে একদিন নির্যাতিত নিপীড়িত দুঃখী বাংলার মানুষের মুক্তির দূত হবে, সেদিন কে জানত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রাথমিক বিদ্যালয় শেষ করেন গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। এরপর গোপালগঞ্জ মিশন স্কুলে পড়াশোনা করেন। 1930 সালে পারিবারিকভাবে তার বিয়ে হয় ফজিলাতুন্নেসা রেনুর সঙ্গে মাত্র 10 বছর বয়সে। যদিও সেটা আসলে মুখে মুখে বিয়ে ছিল, প্রকৃত তার সংসার হয় 1942 সালে, অর্থাৎ ওনার বয়স যখন 22 বছর তখন তার সংসার হয়। 1937 সালে তিনি মুসলিম সেবা সমিতি গঠন করেন এবং সেই সমিতির প্রধান কাজ ছিল মুষ্টি চাল সংগ্রহ করে গরিব দুঃখী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ মেটানো। 1938 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও একে ফজলুল হক যখন গোপালগঞ্জে আসেন মিশন স্কুলে, তখন তিনি ছাদ থেকে পানি পড়ে স্কুলে এবং ছাত্রাবাস সংস্কারের দাবি জানান। সেদিন থেকে তিনি আসলে অনেকের নজরে আসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল একটি আত্মপ্রত্যয়ী প্রতিজ্ঞা, অর্থাৎ তিনি খুব বেশি কাউকে ভয় পেতেন না। হোসেন সোহরাওয়ার্দী একে ফজলুল হক গোপালগঞ্জে আসার সংবর্ধনা কমিটির প্রধান তিনি নির্বাচিত হন। এ নিয়ে হিন্দু কংগ্রেসীদের সাথে তার অনুসারীদের সমর্থকদের মারামারি বেঁধে যায়। এরপরে হিন্দু মহাসভার সভাপতি এক মুসলিম ছাত্রকে গ্রেপ্তার করলে বঙ্গবন্ধু তার দলবল নিয়ে ওই ছাত্রকে উদ্ধার করার জন্য যান। এর ফলে একটু প্রচণ্ড মারামারি হয়। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা প্রচেষ্টার অভিযোগে তার প্রথম কারাবরণ হয় 1938 সালে, অর্থাৎ মাত্র 18 বছর বয়সে। যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে অনেকগুলো বছর কারাগারের নির্জন প্রকোষ্ঠে কাটিয়েছিলেন এই বাংলার মানুষের মুক্তির জন্য। 1946 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ইসলামী কলেজ, বর্তমান মাওলানা আজাদ কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন বিনা ভোটে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন রকম দুরারোগ দেখা দেয়। ওনার চোখে প্রবলেম ছিল, গ্লুকোমা ছিল, বেড়ে রোগ ছিল। এর জন্য ওনার পড়াশোনায় বিভিন্ন সময় ব্যাঘাত ঘটেছে। বাট এরপর থেকে গ্লুকোমা রোগের পর থেকে তিনি নিয়মিত সানগ্লাস ব্যবহার করতেন, যদিও তিনি খুব ভালো ফুটবল খেলা পারতেন। 1946 সালে 28 সেপ্টেম্বর জাতির পিতার প্রথম সন্তান আজকের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মগ্রহণ করেন। 1948 সালে 4 জানুয়ারি বাংলার প্রতিটি ন্যায্য আন্দোলনে যে ছাত্র সংগঠন নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। 1949 সালের 23 জুন গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। যে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, পরে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ। এই আওয়ামী লীগটাই আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল এই দেশের মানুষকে সাথে নিয়ে, এবং আমাদেরকে উপহার দিয়েছিল একটি লাল সবুজের পতাকা, 56,000 বর্গ মাইলে এক বিশাল মানচিত্র। 1949 সালে, 1948 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য আন্দোলনে অংশগ্রহণ করেন। এর কারণে তাকে সহ অনেক ছাত্রকে বহিষ্কার করা, বংশ ও মুসলাকে দিয়ে তাদের ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়ার পরও বঙ্গবন্ধু সেই প্রস্তাব গ্রহণ করেনি। অর্থাৎ ন্যায্য আন্দোলনে তিনি তার অবস্থান থেকে এক চুলো দূরে সরে যাননি। এই সে বঙ্গবন্ধু। 1950 সালে রাষ্ট্রপতি আন্দোলনে গ্রেপ্তার হয়ে প্রায় 2 বছর কারাবরণ করেন। যে রাষ্ট্রভাষা আমাদের প্রাণের দাবি ছিল, যে ভাষার জন্য বাংলার মানুষ রক্ত দিয়েছে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতৃত্বে বাংলার মানুষ তাদের ন্যায্য আন্দোলন, তাদের মহান ভাষার জন্য ঝাঁপিয়ে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 বছর জেল হয়। বঙ্গবন্ধু তার সহকর্মী মহিউদ্দিন সহ কারাগারে আমরণ অনশন করেন। বিনা অপরাধে, বিনা অভিযোগে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল? তখন তিনি বলেছিলেন, হয় আমাকে মুক্তি দাও, না হলে আমার লাশটা বাংলার মানুষকে দিয়ে দাও, কিন্তু আমি অনশন ভঙ্গ করব না। এই ছিল বঙ্গবন্ধু, যার মধ্যে ছিল অগাধ এদেশের মানুষের প্রতি ভালোবাসা, মমত্ববোধ। যিনি বলেছিলেন, আমি সব হারাতে পারি, কিন্তু এই বাংলার মানুষের ভালোবাসা কখনো হারাতে পারবো না, তাহলে আমি বাঁচব না। এরপর 1952 সালে 21শে ফেব্রুয়ারিকে জাতীয় ভাষা দিবস পালনের ঘোষণা করা হয়। আমরা দেখেছি ভাষার জন্য রক্ত দিতে সালাম, রফিক, জব্বর, বরকত ও মহান শহীদদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করি। তারাই তো দিয়েছে আমাদের মহান রাষ্ট্রভাষা, যে ভাষা আজ আন্তর্জাতিক মাতৃভাষা পেয়েছে স্বীকৃতি। 1953 সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে, যে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়েছিল 1949 সালে 23শে জুন। 1953 সালে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে, অসাম্প্রদায়িক এদেশের স্বপ্ন নিয়ে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় এবং পুনর্গঠন করা হয় যুক্তফ্রন্ট। সেই কমিটিতে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে, যে যুক্তফ্রন্টে ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ সহ শেরে বাংলা একে ফজলুল হকের দল, সেই যুক্তফ্রন্ট নির্বাচনে 237টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট পায় 230টি, এবং সেই মন্ত্রিসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, বন, সমবায়, পল্লী উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী দেশদ্রোহিতার অপরাধে 92 ক ধারা প্রয়োগ করে শেরে বাংলা একে ফজলুল হককে রাষ্ট্রদ্রোহী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দাঙ্গাকারী হিসেবে অভিযুক্ত করে এবং তাদের কারাদণ্ড দেয়। আসলে বঙ্গবন্ধু জীবনে কোনো বছর ছিল না যে তিনি কারাগারে ছিলেন না। এই মানুষটা আপন করে নিয়েছিলেন কারাগারকে।
বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনীতে শেখ তার ছোট্ট ছেলে শেখ রাসেল বলেছিল তার মাকে, মা আমি বাবার বাড়িতে যাব। তার বাবার বাড়িতে কারাগার ছিল, আর জীবনের অনেকগুলো সময় তো তিনি সেই কারাগারের নির্জন প্রকোষ্ঠে কাটিয়েছিলেন, যেখানে তার আপনজন ছিল পশু পাখি, গাছগাছালি, যিনি এই কথাগুলো তার অসমাপ্ত আত্মজীবনীতে আমাদেরকে বলেছেন। 1955 সালে 21শে সেপ্টেম্বর মুসলিম শব্দ বাদ দিয়ে সোরা আওয়ামী লীগ গঠিত হয় এবং সেই কমিটির সভাপতি হন মাওলানা ভাসানী এবং সাধারণ সম্পাদক হন শেখ মুজিবুর রহমান। 1956 সালে স্বায়ত্তশাসনের দাবিতে এই পূর্ব পাকিস্তান নিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ উপলব্ধি করে যে তাদের বাঁচার অধিকার, তাদের মৌলিক অধিকার, তাদের স্বায়ত্তশাসন প্রয়োজন। 1956 সালে বঙ্গবন্ধু তার মন্ত্রী পরিষদে শিল্প বাণিজ্য বিষয়ক মন্ত্রী পদ গ্রহণ করেন। কিন্তু সবচেয়ে দুঃখজনক একটা সময় ছিল 1957 সাল। পররাষ্ট্রনীতি ও আন্তরিক স্বায়ত্তশাসনের প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা ভাসানীর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়, আর এর ফলে মাওলানা ভাসানী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ত্যাগ করেন, গঠন করেন ন্যাশনাল আর্মি পার্টি বা ন্যাপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দল পুনর্গঠনের জন্য তিনি তার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তিনি বলেছিলেন, মন্ত্রিত্ব থেকে আমার কাছে দল বড়। সেই জন্য তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দল পুনর্গঠনের কাজে আত্মনিয়োগ করেন। 1958 সালের 7 অক্টোবর তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক আইন প্রয়োগ করেন এবং আইয়ুব খানকে প্রধান সামরিক কর্মকর্তা নিয়োগ করেন এবং মাওলানা ভাসানী ও মুজিবকে জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করেন। যদি 1958 সালের 27 অক্টোবর ইস্কান্দার মির্জাকে অপসারণ করে আইয়ুব খান ক্ষমতা দখল করেন এবং আইয়ুব খান চালু করেন মৌলিক গণতন্ত্র, যার মধ্যে মানুষের ভোটাধিকার হরণ করা হয়। 1969 সালে আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে বাংলার মানুষ আন্দোলনে ফেটে পড়ে, স্লোগান মিছিল চলতে থাকে সারা বাংলায়। 1961 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন গঠন করেন, যার মাধ্যমে তিনি সারা বাংলাদেশে ছাত্র সংগঠনগুলোকে সংগঠিত করার চেষ্টা করেন, যাদেরকে বোঝাতে চেষ্টা করেন যে বাংলার মানুষকে বাঁচতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই এবং সেজন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। 1962 কুখ্যাত হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে রাজপথ আন্দোলন নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর এর ফলে তিনি শহীদ সোহরাওয়ার্দী সহ গ্রেপ্তার হয়ে কারাগার নির্জন প্রকোষ্ঠে রাত কাটান। 1966 সাল সারা বাংলায় দাঙ্গা ছড়িয়ে পড়ে। হিন্দু মুসলমানকে হত্যা করতেছে, মুসলমান হিন্দুকে হত্যা করতেছে, তার রেশ কলকাতা সহ পুরো ভারতবর্ষ ছড়িয়ে পড়ে। ঢাকা, নোয়াখালী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আদমজি পাঠ করে দাঙ্গা, প্রচুর মানুষ তখন মারা যায়। দাঙ্গা প্রতিরোধের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও প্রচারপত্র বিলি করার সময় আবার গ্রেপ্তার হন। অথবা এই মানুষটা আসলে প্রতিটা বছর যখন আন্দোলন করতে গিয়েছেন
তখনই তিনি গ্রেপ্তার হয়েছেন, অন্ধকার নির্জন কারা প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হয়েছেন, নির্জন একা নিঃসঙ্গ রাত কাটিয়েছেন এ বাংলার মানুষের জন্য, এ বাংলার মানুষের স্বায়ত্ত শাসনের জন্য, স্বাধীনতার জন্য। এবং 1964 সালে আওয়ামী লীগকে আবার পুনর্গঠন করা হয়। মাওলানা আব্দুর রশিদ তর্ক বাগিশকে সভাপতি এবং শেখ মুজিবকে সাধারণ সম্পাদন করা হয়। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের 17 দিনে কার্যত পূর্ব পাকিস্তান অরক্ষিত ছিল। আর এরপরে পূর্ব পাকিস্তানের মানুষ বুঝতে পারে যে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের নিরাপত্তা কখনো দিবে না। তখনই বাংলার মানুষ বুঝতে পারে যে নিজেদের স্বায়ত্ত শাসন, স্বাধীনতা একান্ত প্রয়োজন। 1966 সালের 5 ফেব্রুয়ারি বাংলার ম্যাগনা কাটা, ঐতিহাসিক 6 দফা। যে 6 দফার প্রধান দাবি ছিল সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করা, পৃথক মুদ্রা ব্যবস্থা, সামরিক বা আধা সামরিক বাহিনী গঠন পূর্ব পাকিস্তানের জন্য, নিজস্ব রাজস্ব ব্যবস্থা, পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদেশকে দেওয়া। 1966 সালে সেই 6 দফা বাংলার মানুষের মুক্তির দাবিতে পরিণত হয়। ছাত্র সমাজের 11 দফার সহিত 6 দফা বাংলার মানুষ গ্রহণ করে এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু সারা বাংলাদেশ, সারা পূর্ব পাকিস্তান চষে বেড়ান 6 দফাকে বাংলার মানুষের মনে করার স্থান দেওয়ার জন্য। পরিশেষে তিনি সফল হন যে বাংলার মানুষ 6 দফাকে তাদের মুক্তির অন্যতম দলিল হিসেবে গ্রহণ করে, যেটা ইতিমধ্যে আমাদের কাছে বাংলার ম্যাগনা কাটা হিসেবে স্থান করে নিয়েছে। 1966 সালে বাংলাদেশ আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী সভাপতি, তাজউদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক, সৈয়দ নজরুল ইসলামকে সহসভাপতি করে বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্গঠিত হয়। যদিও সে সময় বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1968 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 35 জনকে আসামি করে আগরতলার ষড়যন্ত্র মামলা দেওয়া হয়। বঙ্গবন্ধু গ্রেপ্তার করে সেনা শাসনে বিচার করার জন্য চেষ্টা করা হয়। 1959 সালে গণ অভ্যুত্থানের সময় 6 জানুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় তৎকালীন ডাকসুর বিপি তোফার আহমেদের নেতৃত্বে। 20 জানুয়ারি আসাদের মৃত্যু হয়। 24 জানুয়ারি গণ অভ্যুত্থানের আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিয়ে মতিউর রহমানের তাজা রক্ত ঝরে পড়ে বাংলার মাটিতে। 15 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হককে কারাগার হত্যা করা হয়। চারিদিকে হত্যা, গুম, গণ অভ্যুত্থানে মানুষ আন্দোলনে ফেটে পড়েছে রাস্তায়, আর পাকিস্তানি বর্বর বাহিনী নির্বিচার গুলি করতে হত্যা করছে বাংলার মানুষকে। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম মেধাবী শিক্ষক ডক্টর শামসুদ্দোহা ছাত্রদের উপর গুলি করার সময় তিনি বলেন, ছাত্রদের গুলি করার আগে আমাকে গুলি করতে হবে। এরকমই শিক্ষক ছিলেন। তখন পাকিস্তানি বর্বর বাহিনী ডক্টর শামসুদ্দোহাকে তার বুকে গুলি করে। জড়ে পড়ে আরেকটি তাজা রক্ত। যে শিক্ষক ছাত্রদের নিরাপত্তার জন্য রক্ত দিয়েছেন, গভীরভাবে শ্রদ্ধা করি সে মহান শিক্ষককে। আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগুলোর কাছে সে আদর্শ প্রত্যাশা করে। শামসুদ্দোহার মৃত্যুর পর সারা বাংলাদেশে আন্দোলন দাবানোর মতো ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ রাজপথে নেমে আসে। 25 ফেব্রুয়ারি 1969 সালে 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রামের নেতৃত্বে তৎকালীন ডাকসুর বিপি তোফার আহমদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন
10 লক্ষ ছাত্র সমাজের সামনে 1969 আইয়ুব খান পদত্যাগ করেন, ক্ষমতা গ্রহণ করেন আরেক সামরিক শাসন ইয়াহিয়া খান। 5 ডিসেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী, যিনি ছিলেন গণতন্ত্রের মানসপুত্র। তার মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, এই পূর্ব পাকিস্তানে এক বঙ্গোপসাগর ছাড়া কোথায় বাংলা শব্দটি লেখা নাই। হয়তো একদিন বাংলা শব্দটি হারিয়ে যাবে। এই জন্য আমি আজ থেকে পূর্ব পাকিস্তান নাম রাখছি বাংলাদেশ। সেদিন থেকে আমাদের নাম বাংলাদেশ। 1970 সাল 6 জানুয়ারি পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন এবং সিদ্ধান্ত নেন 70 নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তিনি প্রচারণায় অব্যাহত রাখেন, সারা বাংলায় ছড়িয়ে বেড়ান। কিন্তু গোর্খিতে প্রচণ্ড দুর্যোগ দেখা দিলে তিনি নির্বাচনের প্রচারণা বাদ দিয়ে গোর্খী মানুষের সেবার জন্য ছুটে যান। সেখানে গিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর কঠোর সমালোচনা করেন যে গোর্খী মানুষ এখনও ত্রাণ প্রায় নাই, গোর্খী মানুষ এখন খাদ্যের অভাবে মারা যাচ্ছে, এবং তিনি বিশ্ব নেতাদের কাছে ত্রাণ সামগ্রীর আহ্বান করেন। 1970 সালে 7 নির্বাচনে আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 167টি আসনে জয়লাভ করেন। এরপরে আসে 1971 মহান স্বাধীনতার বছর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জন্মের পর থেকে যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলার মানুষকে স্বাধীনতা দেওয়ার, স্বপ্ন দেখেছে এদের মানুষকে স্বাধিকার দেওয়ার, সে মাহেন্দ্র খানের বছর। 1971 সালে জানুয়ারি ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে ক্ষমতা ভাগাভাগির পরামর্শ নির্বাচনে জয়লাভ করার পরে, কিন্তু বঙ্গবন্ধু বলেছিল আমরা নির্বাচনে জয়লাভ করেছি, আমাদেরকে স্বায়ত্তশাসন দিতে হবে, ক্ষমতা ভাগাভাগির কোনো প্রশ্নই আসে না। 1 মার্চ ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর সাথে বৈঠক করেন। বৈঠক চলমান ছিল, বারবার বৈঠক করেন, কিন্তু হঠাৎ তিনি বৈঠক স্থগিত করেন। এর মধ্যে 2 মার্চ বটতলায় জাতীয় পতাকা উত্তোলিত হয়, যেটা ছিল আমাদের মানচিত্র খচিত পতাকার, যার ডিজাইনার ছিলেন কুমিল্লার কৃতি সন্তান শিবনারায়ণ দাস। এর মধ্যে আসে ঐতিহাসিক মাহেন্দ্র খন, যে মাহেন্দ্র খনটির জন্য বাংলার মানুষ শত শত বছর অপেক্ষা করেছিল, যে কবিতার জন্য, যে কথার জন্য, যে একটি ভাষণের জন্য, যে ভাষণ বাংলার মানুষকে উদ্বুদ্ধ করবে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য। কবির ভাষায় একটি কবিতা পড়া হবে, যার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ মানুষ ওদের অপেক্ষা করছে ভোর থেকে জনসমুদ্রে উদ্যান সৈকতে। কখন আসবে কবি? অতঃপর কবি আসলেন। 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কেরোতে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতার শব্দটি আমাদের। 7 মার্চের ঐতিহাসিক ভাষণের পর এই বাংলার মানুষ বুঝতে পারে তাদের স্বাধীনতা খুবই সন্নিকটে, এবং তিনি বলেছিলেন মার্চে, ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে
শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, সেই স্বাধীনতার জন্য। এর মধ্যে হঠাৎ করে 22 মার্চ ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করলেন, আর 25 মার্চ শুরু করলো বর্বর কালো অধ্যায়, অপারেশন সার্চলাইট। হাজার হাজার শত শত মানুষকে তারা হত্যা করে। বর্বর পাকিস্তানি ওই কাপুরুষগুলো, ওই শুকনগুলো আমাদের অধিকার না দিয়ে আমাদেরকে তারা গুলি দিয়ে স্তব্ধ করতে চেয়েছিল, কিন্তু বাংলার মানুষ তাদের ন্যায্য অধিকার আদায় করে ছেড়েছে। 25 মার্চের রাত 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু ওয়ালেটসের মাধ্যমে ঘোষণা করেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। পাকিস্তানের একটি সেনাবাহিনীর সদস্য থাকা পর্যন্ত তোমাদেরকে যুদ্ধ করে যেতে হবে, যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা না আসে। এরপর 1971 সালে আমাদের জনযুদ্ধ অব্যাহত থাকে। বঙ্গবন্ধুর ঘোষণায় মানুষ দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ, আপবার মানুষই বাংলার মানুষের অধিকারের জন্য, স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়ে। গেরিলা যুদ্ধ অব্যাহত থাকে। এর মধ্যে 10 এপ্রিল অস্থায়ী সরকার গঠিত হয়। 17 এপ্রিল অস্থায়ী সরকারের শপথ গ্রহণ হয়। অস্থায়ী সফরকে রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। এর মধ্যে বাংলার কিছু মানুষ যারা এই বাংলার স্বাধীনতা চায় না, তারা এপ্রিল মাসে গঠন করে আল বদল আল শামস রাজাকার বাহিনী। আমাদের যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধের জন্য বাংলার মানুষ কত কষ্ট করেছে। 1 কোটি মানুষ শরণার্থী হয়েছে। 30 লক্ষ মানুষ তাদের আত্মহত্যা দিয়েছে। 2 লক্ষ মা বোন তাদের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। 21শে নভেম্বর সেনা ও বিমান বাহিনী যৌথভাবে অভিযান চালায় পাকিস্তানের বাহিনীর বিরুদ্ধে। 3 ডিসেম্বর ভারত সহ মুক্তিবাহিনীর সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ অব্যাহত থাকে। এর মধ্যে 5 ডিসেম্বর পাকিস্তানের সমর্থক গোষ্ঠী জাতিসংঘ কিছু সদস্য যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। রাশিয়ার তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভেটোর কারণে আমরা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা, নাহলে হয়তো সেদিন আমাদের স্বাধীনতা বণ্ডল হয়ে যেত। এরপর আসে আমাদের সেই মাহেন্দ্রক্ষণ। 16 ডিসেম্বর জেনারেল নিয়াজি তার 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে সে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, যেটা ছিল মহান 7 মার্চের ঐতিহাসিক জায়গা। মৃত্যুবাহিনীর প্রধান জগদীশ সিং ওয়ারোরার কাছে 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করেন সেই নরপশু, সে শুকনের প্রধান জেনারেল নিয়াজি। কিন্তু বঙ্গবন্ধুকে 25 মার্চ রাত্রে গ্রেপ্তার করে পাকিস্তান নিয়ে রাখা হয়। 1972 সালে 16 ডিসেম্বর আমরা পাই আমাদের সে লাল সবুজের পতাকা, 56,000 বর্গমাইলের মানচিত্র, 1300 নদীর বাংলাদেশ। কিন্তু সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ কিছুই নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে। স্কুল, কলেজ, রাস্তাঘাট, ফুল গাছ কিছুই নেই, এক ধ্বংসস্তূপে বাংলাদেশ। 1972 সালে 8 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানি শাসক গোষ্ঠী মুক্তি দিতে বাধ্য হয়। তিনি ডক্টর কামাল সহ গমন করেন তৎকালীন ব্রিটেনে। ব্রিটেন তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিড ও বিরোধী নেতা উইলসন তাকে সাদর গ্রহণ করেন। এরপর ব্রিটেনের রাজকীয় বিমানে তিনি দিল্লিতে আগমন করেন। তখন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি বাংলার মানুষের স্বাধীনতার জন্য অনেক অবদান রেখেছেন, তিনি নিজে 30টা কান্ট্রি ভ্রমণ করেছে বাংলার মানুষের পক্ষে জনমতের জন্য।
গভীর শ্রদ্ধা করে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে, এবং আরও শ্রদ্ধা করে ভারতের মানুষ যারা 1,00,000 শরণার্থীকে আশ্রয় দিয়েছে। যদি বর্তমানে ভারতের ভূমিকা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ, কিন্তু সেই সময় তাদের যে ভূমিকা ছিল সত্যি প্রশংসাযোগ্য। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেজগাঁও বিমানবন্দরে পা দিলেন। তিনি পা দিয়ে বলেছিলেন, আমি কখনো স্বপ্ন চিন্তা করিনি আমি জীবিত এই বাংলার মাটিতে ফিরে আসব, কিন্তু আমার বিশ্বাস ছিল আমি না থাকলেও এই বাংলার মানুষ এদেশকে স্বাধীন করবে। আবেগক্লান্ত এরপর তিনি তার পরিবারের কাছে গমন করেন। 1972 সালের 12 জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জাতির পিতার অবদানকে স্মরণ করে 10 অক্টোবর 1972 সালে জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করার ঘোষণা করা হয়। 23 মে তিনি তার পদক গ্রহণ করেন। এর মধ্যে আমাদের একটা সংবিধান আমরা পেই। 16 ডিসেম্বর একটা সংবিধান আমরা মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নতুন একটা সংবিধান পাই। 1973 সালের 7 মার্চ, 1971 7 মার্চ সে ঐতিহাসিক দিন। 73 সালের 7 মার্চে আমাদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, যে নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে 300টি আসনের মধ্যে 293টি আসন জয়লাভ করে। 1974 সালে 22 ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃত করে। 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব বুঝতে পেরেছিলেন যে ফ্রেন্ডশিপ টু অল ম্যান ইজ হিউম্যান, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আর তিনি আরও বুঝতে পেরেছিলেন যে আমরা একটা মুসলিম কান্ট্রি, যদি আমরা সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে আমরা এদের স্বাধীন করেছি, কিন্তু মুসলমানদের সাথে আমাদের ঐক্য অব্যাহত রাখতে হবে। এই জন্য তিনি 23 ফেব্রুয়ারি লাহোরে ইসলামিক সম্মেলনে যোগদান করেন। 25 সেপ্টেম্বর জাতিসংঘ বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে বাংলাদেশ 126টি দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়। 1974 সালে যুদ্ধবিধ্বস্ত একটি দেশ মাত্র 3 বছর অতিক্রম করেছে। এর মধ্যে 19টি বৃহত্তর জেলার মধ্যে 17টি জেলা ব্যাপক বন্যা হয়। কিছুই নেই, ঘরবাড়ি নেই, রাস্তাঘাট পুরো ধ্বংসস্তূপের মধ্যে আবার বন্যা এই দেশকে লণ্ডভণ্ড করে দেয়। বিভিন্ন দেশ থেকে ত্রাণ সামগ্রী আসার পথে জাহাজ আজকে কৃত্রিমভাবে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটি দুর্ভিক্ষ তৈরি করা হয়। এরপরে মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়ে। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন তার আশেপাশে প্রেতাত্মারা বসে আছে। তিনি সেজন্য 28 সেপ্টেম্বর জরুরি অবস্থা ঘোষণা করেন। 1975 সালে 25 জানুয়ারি রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা প্রবর্তন করেন এবং 24 ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ বাকশাল প্রবর্তন করে, যার প্রধান উদ্দেশ্য ছিল তৎকালীন 7 কোটি মানুষ প্রত্যেকে ক্ষমতায় অংশগ্রহণ করবে, প্রত্যেকে অবদান রাখবে। 5% মানুষ নির্ধারণ করবে না কে ক্ষমতা যাবে, বরং 95% মানুষ নির্ধারণ করবে ক্ষমতায় যাবে। কিন্তু সেই জিনিসটাকে তার শত্রুরা এমনভাবে উপস্থাপন করেছিল যে বাংলার মানুষ সেটা অনেক ক্ষেত্রে নেগেটিভলি নিয়েছিল, যদিও ইতিহাসবিদরা এটা ভালো জানবেন। 1975 সালে আমরা দেখেছি সে নৃশংস কালো অধ্যায়, যে মানুষটা দেশের মানুষের স্বাধীনতার জন্য, মুক্তির জন্য আত্মাহুতি দিতে চেয়েছিলেন। পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে মানুষটাকে হত্যার সাহস মানে তার কারাগারের পাশে কবর করেছিল, কিন্তু বাংলার কিছু বিপদগামী সেনা সদস্য দেশে বিদেশে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কবলে পড়ে
হত্যা করেছে। সত্যি বাঙালি জাতির পিতা, আমরা ক্ষমা প্রার্থী যে বাংলার মানুষের জন্য আপনি একটি স্বাধীনতা দিয়েছেন, একটি জাতীয় পতাকা দিয়েছেন, সে বাংলার মানুষ আপনাকে হত্যা করেছে। যদিও তিনি 1972 সালে জর্জানে বলছেন, বাংলার মানুষ আমার জন্য রক্ত দিয়েছে আমাকে জেল থেকে বের করার জন্য। আমি রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করতে চাই। সত্যি আপনি পঁচাত্তর রক্ত দিয়ে রক্তের ঋণ শোধ করেছেন। আপনার সেই স্বপ্নের সোনার বাংলা অপূর্ণ রয়ে গেল। ভবিষ্যৎ নেতৃত্ব আশা করি সে স্বপ্নের সোনার বাংলা কায়েম করবে। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।